নমস্কার প্রিয় দর্শক, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকের আমার ভিডিওটা একটু বড় হতে পারে, শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনলে পরে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা আপনারও এসে যাবে। প্রিয় দর্শক, আজ আমাদের প্রায় প্রত্যেকেরই, যারা একটু খোঁজখবর রাখার চেষ্টা করি, রাজনৈতিক খোঁজখবর রাখার চেষ্টা করি, তাদের প্রত্যেকেরই নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। কারণ হচ্ছে, হাইকোর্ট থেকে যে সম্প্রতি রায়টা দেওয়া হয়েছে, এসএসসি নিয়োগের 2016 সালের যে পুরো প্যানেল সমেত বাতিল করে দেওয়া হয়েছে, যার ফলে প্রভাব পড়েছে এবং চাকরিচ্যুত হয়েছে এক কথায় বলা যায় প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী মিলিয়ে। এই রায়ের পরে স্বাভাবিকভাবেই যারা সঠিক পথে চাকরি পেয়েছিলেন, যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, তারা ভেঙে পড়েন। তারা পরবর্তীকালে সিদ্ধান্ত নেন যে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা যাবেন, এই রায়ের বিরুদ্ধে একটা স্থগিতাদেশ আনার জন্যে। সেই সঙ্গে এসএসসি এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু এই মুহূর্তে যে শুনানি হয়েছে তাতে একটা কথা পরিষ্কার, হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কেই এক কথায় বহাল রেখেছে। আগামী সোমবার আবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। একমাত্র একটা বিষয়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যে হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল, সেই সুপার নিউমারিক পোস্টে যারা এই বিষয়ে যাদের যোগসাজশ রয়েছে তাদের প্রত্যেককেই সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আর এই সুপার নিউমারিক পোস্ট কিন্তু তৈরি হয়েছিল মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে। স্বাভাবিকভাবেই এই দায়টা মন্ত্রিসভার উপরে বর্তায়, আর মন্ত্রিসভার প্রধান হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধুমাত্র এই বিষয়টার উপরই স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন যে অবৈধভাবে চাকরি যেগুলো হয়েছে, বেশ কিছু চাকরি হয়েছে, এটা তো নিশ্চিত, এটা সিবিআইও বলেছে, এসএসসিও স্বীকার করে নিয়েছে। এবার যে পদ্ধতিতে চাকরিগুলো দেওয়া হয়েছে অবৈধভাবে, সেখানে বেশ কিছু বিষয় আছে, যেমন তার মধ্যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া, প্যানেলে যাদের নাম নেই তারাও চাকরি পেয়েছে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরেও চাকরি পেয়েছে। এই বড় ধরনের যে অপরাধ, এইগুলো, এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই ধরনের অপরাধ, এই ধরনের বেনিয়ম কী করে সম্ভব হয়। এখন যে বিষয় হচ্ছে মূলত এক বড় বিষয়, সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের এই বাছাই করার যে বিষয়, হাইকোর্ট একাধিকবার এসএসসিকে বলেছিল যে তোমরা হচ্ছে যোগ্য এবং অযোগ্য এদের পৃথকীকরণের একটা ব্যবস্থা করে আদালতের সামনে হাজির করো। এখন এসএসসি কিন্তু বেশ কয়েকবার বলার চেষ্টা করেছে যে তারা কিন্তু এই যোগ্য এবং অযোগ্যদের একটা তালিকা আদালতে দিয়েছে, কিন্তু আদালত সন্তুষ্ট হতে পারেনি, যদি আমার ভুল না হয়ে থাকে। আদালতকে সন্তুষ্ট করতে পারেনি এসএসসি। এই যে ওএমআর শিটে যে কথাটা বারবার উঠে আসছে, ওএমআর শিটগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর যদি ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয় প্রত্যেকেরই, তাহলে যোগ্য অযোগ্য এদের বাছাই করা স্বাভাবিকভাবেই প্রায় অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি যে বলেছে, যেটা শোনা যাচ্ছে, যে তারা কিন্তু এই যোগ্য এবং অযোগ্য এদের পৃথকীকরণের কাজ তারা করে সুপ্রিম কোর্টের সামনে হাজির করতে পারবে, ওএমআর শিট তারা হাজির করতে পারবে। তাহলে একটা প্রশ্ন এখানে এসে দাঁড়াচ্ছে, যদি হচ্ছে সুপ্রিম কোর্টে তারা যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণের কাজটা করে দিতে পারে,
সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারবে বলে তারা মনে করছে। যদি এটা হয় তাহলে হাইকোর্টে দিতে পারলো না কেন? হাইকোর্টে দিলে তো আর এত দূর জল গড়ায় না। এই যে যোগ্য যারা শিক্ষক, যারা সঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছেন, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, এই হাজার হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, তাদের জীবনে যে একটা অনিশ্চিত অবস্থা, একটা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তো নেমে আসতো না। এই যে অবস্থাটা তৈরি করা হলো, এর জন্য দায়টা কে? কিছু আইনজীবী বলছেন এটা রাজ্য সরকারের একটা বড় দায় আছে এর বিরুদ্ধে, এর প্রতি। কিছু লোক বলছেন এসএসসির বড় গাফিলতি। এখন গাফিলতি জারি থাকুক, রাজ্য সরকারে থাকুক আর এসএসসির থাকুক আর তদন্তকারী সংস্থারই থাকুক, তার ফল ভোগ করবেন কেন এই শিক্ষকরা? এটা বড় প্রশ্ন। স্বাভাবিকভাবেই এই যোগ্য যে চাকরি শিক্ষকরা, আমরা প্রত্যেকেই চাই যারা হচ্ছে এই দুষ্কর্মের সঙ্গে জড়িত, তারাও মুখে কিন্তু বলছেন যোগ্য শিক্ষকদের তারা চাকরি ফিরে পাক অবিলম্বে। কিন্তু যারা এই এসএসসি যে কাণ্ডটা করেছে, চাল এবং কাকর আলাদা করতে না পারার কারণেই কিন্তু আজকে এই শিক্ষকদের এত বছর চাকরি করার পরেও তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে। শিক্ষকরা তারা আশা করেছিলেন যে আজকে হয়তো সুপ্রিম কোর্টে একটা স্থগিতাদেশ বা স্টে অর্ডার পাবেন তারা, কিন্তু তারা পেলেন না। সুপ্রিম কোর্ট বড় প্রশ্ন তুলেছেন, যদি হচ্ছে এই ওএমআর সিট না পাওয়া যায়, যোগ্য অযোগ্য শিক্ষকদের পৃথকীকরণ না করা যায়, তাহলে পরে এদের চাকরিগুলো ফিরে পাবে কিভাবে? আর কীভাবে সম্ভব? ওএমআর সিট যদি না বের করা যায় তাহলে কি করেই বা সম্ভব সঠিক এবং বেঠিক চাকরিরতদের কী করে পৃথকীকরণ করবে? এই একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে এসএসসি। কিন্তু আর একটা বিষয় যেটা হচ্ছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, সেটা হচ্ছে এই যে রায়, এই রায়ের উপরে স্থগিতাদেশ আনার জন্য যতটা না ব্যস্ত ছিল এসএসসি এবং রাজ্য সরকার, তার থেকে বেশি ব্যস্ত ছিল এই যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে হাইকোর্ট থেকে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেইটার উপরে স্থগিত আনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বড় ভূমিকা তারা পালন করেছে। এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল এবং আইনজীবীদের মহল থেকে এটা একটা কথা উঠে আসছে। যদি এটা সঠিক হয়, মারাত্মক বিষয়। ভাবা যায় যে একটা হাইকোর্ট থেকে তদন্ত করতে বলা হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট, যেটা সঠিকভাবে তৈরি হয়নি, যে শুধুমাত্র যে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই কথাটা উঠে আসছে যে অযোগ্য প্রার্থীদের, অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচাবার তাগিদেই শুধুমাত্র এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি। এটা কত ভয়ানক! একটা রাজ্য সরকারের মন্ত্রিসভা যদি এই রকম চিন্তাভাবনা করে থাকে, সেই রাজ্যে সঠিক কাজ হবে এটা আশা করা যায়? আর সবথেকে বড় কথা হলো, এক ধাক্কায় যদি 26,000 শিক্ষক তাদের চাকরি চলে যায়, একদিকে চাকরি নেই, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি নেই, স্কুলের শিক্ষক শিক্ষিকা সেই তুলনামূলকভাবে কম। এত বছর হয়ে গেল, 11 থেকে আজকে 2024 সালে সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, 2টো এসএসসি মাধ্যমে নিয়োগ হয়েছে। তার মধ্যে যদি 26,000 শিক্ষক তাদের চাকরি চলে যায়, স্কুলগুলোর অবস্থা কি? স্কুলে পড়াবে কারা? এরকম একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। যাই হোক দর্শক, আমার যে বলার মূল উদ্দেশ্য যে হচ্ছে এই যে দিকে এগোচ্ছে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, তাতে কিন্তু আগামী যে শুনানি হবে সেখানেও কিন্তু খুব সুরাহা হবে বলে বিভিন্ন রাজনৈতিক মহল তথা আইনজীবীদের যে কথাবার্তা ইতিমধ্যে আমরা শুনতে পারছি, তাতে করে খুব আশার আলো কিন্তু আমরা দেখতে পারছি না। এই যে চরম অনিশ্চিত পরিণতি, চরম অনিশ্চয়তা নেমে এসেছে এই শিক্ষকদের উপরে, তা কিন্তু এত সহজে যে সমাধান হয়ে যাবে সেটা কিন্তু জোরের সঙ্গে বলা যাচ্ছে না। এই একটা অনিশ্চিত পরিস্থিতি। এইসব বিষয় নিয়ে আমরা গিয়েছিলাম
কিছু চাকরিহারা শিক্ষকদের কাছে সেই শিক্ষকরা কি বলছেন একটু আমরা শুনে নিই। যদি আমার এই কথোপকথন আপনার ভালো লেগে থাকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আপনারা আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের মন্তব্যের প্রাপ্তি স্বীকার করবার জন্যে। আমাদের কাছে এটা একটা অন্যরকমের আকাশ ভেঙে পড়ার মতন, যেটা চাকরি করতে করতে হঠাৎ করে যখন চাকরিটা চলে গেল, এটা হচ্ছে মানে একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানসিকভাবে যেরকম আমরা বিপর্যস্ত, তার সাথে সাথে পরিবার, তার সাথে আমাদের যে সামাজিক যে আমাদের সম্মান, যে সেই সম্মানহানি যেভাবে হচ্ছে। আর সর্বোপরি আমরা ছাত্র হিসেবে দাঁড়াবো কীভাবে? তারা যে চোখে আমাকে দেখতো, সরকারি এই যে মহামান্য বিচারপতির এই যে রায় দেওয়ার পরে তাদের কাছে আমাদের ভূমিকা কী, তারা তো ভাববে যে আমরা সত্যিই ভুয়ো টিচার। এই প্রশ্নের উত্তর আমরা দেবো কীভাবে? মানসিকভাবে আমরা ভীষণভাবে বিপর্যস্ত। এমনি আমরা আজকে জায়গাটা আমরা মাধ্যমিক পাস করছি, উচ্চ মাধ্যমিক পাস করছি, গ্রাজুয়েশন পাস করছি, মাস্টার ডিগ্রি, বিএড, এত কিছু পাস করেছি, আমরা সাদা কালো জমা দিয়ে আসিনি। যেভাবে সোশ্যাল মিডিয়াতে এখন তো রাস্তার থেকে বেশি মানুষ সোশ্যাল মিডিয়া দেখে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রোলড হচ্ছে, আমরা যেভাবে ট্রোল্ডের শিকার, এই মানসিক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো আমরা জানি না। আমরা কিন্তু শুধু যে সরাসরি আজকে স্কুল মাস্টার চাকরিটা করছি তা না, আমরা আগে অনেকে আছে অন্য চাকরি করতাম, আমরা সেই চাকরি ছেড়ে এই চাকরিতে এসছে। আমাদের মধ্যে এরকম আছে কেউ 2010 সালে চাকরি পেয়েছে, কিন্তু সে বাড়ির কাছাকাছি আসার জন্য 2016 সালে পরীক্ষা দিয়ে এসছে। এরকম আছে প্রাইমারি চাকরি সে করছিল, তারপরে এই চাকরিটা জন্য সে ব্যবস্থা, অনেকে পুলিশের চাকরি করতো কিন্তু সে পুলিশের চাকরি কমফোর্টেবল মনে করেনি, তারপরে এই চাকরিটা এসছে। সুতরাং এখানে অনেক ধরনের যোগ্যতা ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু তাদের জন্য প্রতিদিনের সুবিচারটা হয়, এটাই আমাদের দাবি। আর কোনো আগে 9-10 চাকরি করতাম, সেটা ছেড়ে 11-12 চাকরি করছি। আমার আপার প্রাইমারিতে আমি ইন্টারভিউতে যাইনি, আমি প্রথমে ইন্টারভিউতে গিয়ে আমি ওখানে চাকরিও পেয়েছিলাম, কিন্তু তার পরবর্তীকালে 11-12 জয়েন করার পরে আমি আর সেদিকে আর যাইনি, আমার ওদিকে আর রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করবো? তাহলে আমরা এত খেটেছি, এত কিছু করেছি, আজকে আমাদের সংসার আছে, আজকে আমরা বিয়ে করেছি, আমাদের মা বাবা আছে, তাহলে আমরা কি অপরাধ করেছি? একটাই কথা। আর আমার এই ব্যাপারে একটা আমার নিজস্ব মতামত আছে যে এসএসসি বারবার শুনছি এসএসসি ঠিকঠাক তথ্য দেয়নি, তাহলে আমাদের কোর্টের তো অসীম ক্ষমতা, তারা কেন নির্দিষ্ট করে সেই আধিকারিক বা চেয়ারম্যানকে গ্রেপ্তার করার নির্দেশ দিল না? সরকার আমাদের এসএসসি ডিপার্টমেন্টের কাছে একটাই আবেদন, আমরা তো কোনো অপরাধী নই, আমরা যোগ্যরা, আমরা চাই আমাদের খুব তাড়াতাড়ি আমাদের কাজে পুনর্বহাল করা হোক। আর আমাদের যে সম্মানহানি হচ্ছে, আমরা কিছু না করেও সমাজের যে তির্যক দৃষ্টি আমাদেরকে সহ্য করতে হচ্ছে, কেন সহ্য করব? একটাই কথা, আমরা তো কোনো দোষী নই। যতক্ষণ আমাদের জীবনে প্রাণ আছে, যতক্ষণ আমরা বেঁচে থাকবো, শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করবো, এর শেষ দেখে ছেড়েবই। যতদিন আমরা গ্রামের ছেলে, জঙ্গলমহল থেকে এসেছি, শুধু জঙ্গলমহল থেকে এসেছি, আমরা খেটে পরিবারের ছেলে, অনেক কষ্ট চাকরি পেয়েছি, কোনো দাদা কাকাকে ধরিনি। আমরা 2009-এ চাকরি পেয়েছিলাম বীরভূমে, বাড়ির কাছাকাছি আসার জন্যে সমস্ত কিছু নিয়মমাফিক পরীক্ষায় আমাদের বসতে দেয়। তাহলে আমরা এবার কি দোষ করলাম? আমরা ইন সার্ভিস টিচার 2009-এ চাকরি পেয়েছিলাম। এসএসসি বাছাই করার পারেনি বলে কথাটা নয়, ওরা হেল্প করেনি, এদের যা বলছে এরা কোনো ডিনাই করে চলে যাচ্ছে, মানে ওই জন্যে। কারা সাহায্য করেনি? কারা? এসএসসির আধিকারিকরা। মানে আপনি মনে করছেন এসএসসির আধিকারিকরা এর জন্য দায়ী হতে পারে খানিকটা? অবশ্যই। এবং আমরা পুরাতন ক্যান্ডিডেট, শুধু বাড়ির কাছাকাছি আসার জন্যই পরীক্ষাটা বসা। আমরা পুরাতন চাকরি, বাম আমলে মানে সিপিএমের চাকরি, এবার চাকরিটা বাড়ির কাছাকাছি আসার জন্য পরীক্ষাটায় বসেছিলাম এবং কন্টিনিউশনেও আমরা পেয়েছি। আমি 2009-এ বাম আমল মানে সিপিএমের বেলায়, তারপরে এই 16-তে পরীক্ষা দিয়েছি বাড়ির কাছাকাছি আসার জন্যে, এবং সমস্ত নিয়ম মাফিক আমরা পে প্রোটেকশানও পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে? আমাদের জন্য আলাদা কোনো রায় কিছু বলেনি, সেক্ষেত্রে আপনি কি বলছেন? অথচ এই পরীক্ষাটায় বসার জন্য আমাদের বাতিল হয়ে গেল, অথচ আমরা সেই আগের চাকরিটাই করা হচ্ছে, শুধুমাত্র ওখানে পোস্টটা আপনি আগের চাকরিটাই করছেন, শুধু বদলির জন্য আপনি পরীক্ষায় বসেছিলাম এবং সেই পোস্টটাই ওখানে আমি রেজিগনেশন দিয়েছি, শুধুমাত্র পোস্টটাই করেছি, কিন্তু চাকরিটা তো আমি করিনি। সেক্ষেত্রে আমি কি করব? সেই চাকরিটাই রয়েছে শুধুমাত্র বাড়ির কাছাকাছি আসার জন্য। কোনো আইনজীবীর সঙ্গে কথা বলেছেন? বলেছি, ওরা বলল এটার আপনাদের ক্ষেত্রে কিছুটা হবে, আপনারা ওই কেস করে কোর্টে করতে হবে, অ্যাপেল করতে হবে। তা সেই জন্য আমাদের প্রসেসিং চলছে এখন। ইন সার্ভিস টিচার মানে 2500-3000 আছে টোটাল, 19টা জন, এই মানে 19টা জেলায় ওই
ধরুন 3000 মতন আছে টোটাল।